আচ্ছা, আমরা শুরু করতেছি। আমরা আজকে চ্যাপ্টারটা পড়তে যাচ্ছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে রিক্লামেশন, ওয়াটারলগড অ্যান্ড স্যালাইন সয়েল ফর এগ্রিকালচারাল পারপস। অর্থাৎ ওয়াটারলগ মেইনলি হচ্ছে আমরা পড়বো ওয়াটারলগিং এবং হচ্ছে স্যালিনিটি নিয়ে। যেখানে প্রথমে দেখেন ডেফিনেশনটা দেওয়া আছে যে স্যালিনিটি এবং ওয়াটারলগিং বলতে কী বোঝায়। প্রথমে ওয়াটারলগিংয়ের যে ডেফিনেশনটা দিয়েছে এরা এখানে বলতেছে, দেখেন, অ্যান এগ্রিকালচারাল ল্যান্ড ইজ said to be waterlogged when its productivity gets affected by the high water table. একটা এগ্রিকালচার কৃষি জমিকে ওয়াটারলগ বলা হবে, অর্থাৎ জলাবদ্ধতা বলা হবে, জলাবদ্ধ বলা হবে যখন এর প্রোডাক্টিভিটিটা অ্যাফেক্টেড করবে হাই ওয়াটার টেবলের কারণে। হাই ওয়াটার টেবল মিনস হচ্ছে কি, পানির যে লেয়ারটা আছে, পানির যে স্তরটা আছে, সেখানে পানির স্তরটা যখন হচ্ছে উপরে উঠে আসবে, ঠিক আছে, পানির স্তরটা যখন উপরে উঠে আসবে তখন সেই অবস্থাটাকে বলা হবে হচ্ছে আমাদের হাই ওয়াটার টেবল। এবং আরও দেখেন বলতেছে, দ্য প্রোডাক্টিভিটি অফ ল্যান্ড ইন ফ্যাক্ট গেটস অ্যাফেক্টেড হোয়েন দ্য রুট জোন অফ দ্য প্লান্ট gets flooded with water and thus become ill aerated. Ill aeration reduces crop yield as explained below. অর্থাৎ বলতেছে যখন হচ্ছে আমাদের রুট জোনটা পানি দ্বারা হচ্ছে আমাদের ফ্লাডেড থাকবে, প্লাবিত অবস্থায় থাকবে, তখনও হচ্ছে আমাদের যে ক্রপটা আছে সেই ক্রপের যে প্রোডাকশন ক্যাপাসিটি, সেই প্রোডাকশন ক্যাপাসিটিটা আমাদের হচ্ছে অ্যাফেক্টেড করবে এবং এটা হচ্ছে আমাদের ইল অ্যারেটেড হয়ে যাবে। এবং ইল অ্যারেটেডের কারণেই হচ্ছে আমাদের যে ক্রপ প্রোডাকশন বা ক্রপের যে ইল্ডটা, সেই ইল্ডিংটা হচ্ছে আমাদের অ্যাফেক্টেড হবে। এবং এখানে আরও দেখেন বলতেছে যে the life of a plant in fact depends upon the nutrients like nitrates and the form in which the nitrates are consumed by the plants is produced by the bacteria under the process called nitrification. অর্থাৎ আমাদের একটা প্লান্টের লাইফ ডিপেন্ড করে অনেকগুলো নিউট্রিয়েন্টসের উপরে, যার ভিতরে যেমন একটার কথা বলতেছে হচ্ছে নাইট্রেট। এবং এই নাইট্রেটটা হচ্ছে আমাদের প্রডিউসড হয় ব্যাকটেরিয়ার মাধ্যমে। এবং এই যে নাইট্রেট প্রডিউস হওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে আমাদের নাইট্রিফিকেশন। এবং এই ব্যাকটেরিয়ার যে ব্যাকটেরিয়াটা আমার হচ্ছে নাইট্রেটটা উৎপন্ন করতেছে বা নাইট্রিফিকেশন প্রসেসটাকে ত্বরান্বিত করতেছে বা চালু রাখতেছে, এই ব্যাকটেরিয়াটার বাঁচার জন্য আমাদের দরকার হচ্ছে অক্সিজেন। দেখেন বলতেছে, দিস ব্যাকটেরিয়া নিড অক্সিজেন ফর দেয়ার সার্ভাইভাল। ব্যাকটেরিয়ার সার্ভাইভালের জন্য আমাদের হচ্ছে অক্সিজেনের প্রয়োজন। এবং এরপরে বলতেছে, দেখেন, দ্য সাপ্লাই অফ অক্সিজেন গেটস কাট অফ হোয়েন দ্য ল্যান্ড বিকামস ইল অ্যারেটেড। যখন হচ্ছে আমাদের ইল অ্যারেটেড অবস্থায় থাকবে, অর্থাৎ জলাবদ্ধ অবস্থায় থাকবে, তখন হচ্ছে আমাদের এই ব্যাকটেরিয়ার অক্সিজেন সাপ্লাইটা হচ্ছে আমাদের কমে যাবে। এবং এই অক্সিজেন সাপ্লাই যখন কমে যাবে তখন এই ব্যাকটেরিয়াও বাঁচতে পারবে না। এবং এই ব্যাকটেরিয়া যদি বাঁচতে না পারে তাহলে সেক্ষেত্রে আমাদের প্লান্টের যে ফুড প্রোডাকশন সেটা কিন্তু আমাদের কমে যাবে, বা নাইট্রেট যে তৈরি হচ্ছিল সেই নাইট্রেটটা কিন্তু তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। এবং নাইট্রেট তৈরি হওয়া বন্ধ হয়ে যাওয়া মিনস হচ্ছে আমাদের প্লান্টের গ্রোথটাও কিন্তু কমে যাবে। আর প্লান্টের গ্রোথ কমে যাওয়া মানে হচ্ছে আমাদের ক্রপের ইলটাও কমে যাবে। এবং এটা শুধুমাত্র এখানে বলা আছে যে একটা জিনিসের কথা বলা আছে যে আমাদের যদি ইনডাইরেক্টেড হয় তাহলে সেক্ষেত্রে কি ঘটবে। তো পুরো ঘটনাটা যেটা ঘটতেছে আমরা যদি আবার একটু বলি, যে হচ্ছে আমাদের একটা প্লান্টের লাইফের জন্য আমাদের অনেকগুলো নিউট্রিয়েন্টসের উপর ডিপেন্ড করে। তার মধ্যে একটা নিউট্রিয়েন্টস হচ্ছে নাইট্রেট। এবং এই নাইট্রেটটা তৈরি হয় হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার মাধ্যম দিয়ে, নাইট্রিফিকেশন প্রক্রিয়া প্রক্রিয়ার মাধ্যম দিয়ে। এবং যখন হচ্ছে আমাদের এই আরো বলতেছে কি যে ব্যাকটেরিয়াটা বাঁচার জন্য আমাদের প্রয়োজন অক্সিজেন। তো যখন হচ্ছে আমাদের ইনঅ্যারেটেড থাকতেছে বা জলাবদ্ধ অবস্থায় থাকতেছে, তখন আমাদের এই অক্সিজেন তৈরি হওয়াটা কমে যাচ্ছে, অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছে। যখন অক্সিজেন লেভেল কমে যাচ্ছে তখন হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াটা মারা যাচ্ছে। আর ব্যাকটেরিয়া মারা যাওয়া মানে হচ্ছে আমাদের নাইট্রেট তৈরি হচ্ছে না।
নাইট্রেট তৈরি না হওয়া মানেই হচ্ছে আমাদের প্লান্টের গ্রোথটা কমে যাচ্ছে, আর প্লান্টের গ্রোথ কমা মানে আমাদের আলটিমেট যে ক্রপের ইল্ড, সেই ইল্ডটাও কিন্তু কমে যাচ্ছে। এবং এখানে যা শুধুমাত্র একটা প্রসেসের কথা বলা আছে, আমাদের আরো অনেকগুলা আহ, উম, ইয়ে আছে যেগুলো হচ্ছে আমাদের প্রবলেম তৈরি করে আহ, এই জলাবদ্ধতা। যেমন এখানে বলতেছে 1 নম্বরে দেখেন, নর্মাল কাল্টিভেশন অপারেশন such as plowing, tiling cannot be easily carried out in wet soil. এরপরে বলতেছে আমাদের সার্টেন ওয়াটার লাভিং প্লান্টস লাইক গ্রাসেস, উইডস এক্সেট্রা গ্রো প্রফিউসলি অ্যান্ড luxuriantly in waterlogged land, thus affected and interfering with the growth of the crops. অর্থাৎ এখানে বলতেছে যে হচ্ছে আমাদের কিছু প্লান্ট আছে যেমন ঘাস বা উইড, এগুলো হচ্ছে আমাদের পানিতে খুব ভালো জন্মায়। এগুলো যখন পানি যখন বেশি হয়ে যাচ্ছে বা ওয়াটার লগিং যখন হয়ে যাচ্ছে, তখন হচ্ছে এই পানি আমাদের মেইন যে ক্রপ, সেই মেইন ক্রপ জন্মানো বাদ দিয়ে আমাদের হচ্ছে কিন্তু এই সমস্ত যে গ্রাস বা উইট, এগুলো হচ্ছে বেশি পরিমাণে জন্মাচ্ছে এবং আমার মেইন ক্রপের গ্রোথে কিন্তু এরা ইন্টারফেয়ার করতেছে। এবং ওয়াটার লগিং এর কারণে দেখেন বলতেছে যে স্যালিনিটিটাও বৃদ্ধি পায়। ওয়াটার লগিং অলসো লিডস টু স্যালিনিটি। কিভাবে সেটা বলতেছে, ইফ দ্য ওয়াটার টেবল হ্যাজ রাইজেন আপ or if the plant roots happen to come within capillary fringe, water is continuously evaporated by capillarity. অর্থাৎ বলতেছে যখন আমাদের ওয়াটার টেবলটা হাই হচ্ছে, উপরে উঠে আসতেছে, অথবা প্লান্টের যে রুট রুট যেটা আছে, সেই রুটটা যখন হচ্ছে আমার ক্যাপিলারি ফ্রিঞ্জের ভিতরে চলে যাচ্ছে, থাকতেছে, তখন হচ্ছে আমাদের ওয়াটারটা কন্টিনিউয়াসলি হচ্ছে আমাদের ইভাপোরেটেড হচ্ছে ক্যাপিলারিটির মাধ্যমে। এবং ক্যাপিলারিটি মানে আমরা জানি যে হচ্ছে পানি কি হচ্ছে টেনে টেনে উপরের দিকে উঠে চলে আসে। এবং যার ফলে কি হয় যে আমাদের দেখেন বলতেছে দাস এ কন্টিনিউয়াস আপওয়ার্ড ফ্লো অফ ওয়াটার ফ্রম দ্য ওয়াটার টেবল টু দ্য ল্যান্ড সারফেস গেটস এস্টাবলিশড। এর ফলে আমাদের কন্টিনিউয়াস আপওয়ার্ড ওয়াটার ফ্লোটা আমাদের চলতেই থাকে ওয়াটার টেবলটা হাই থাকার কারণে। এবং এই আপওয়ার্ড ফ্লোর কারণে এখানে বলতেছে দ্য সল্টস হুইচ আর প্রেজেন্ট ইন দ্য ওয়াটার অলসো রাইজ টুয়ার্ডস দ্য সারফেস। যে এই আপওয়ার্ড ফ্লোর কারণে আমার যে সল্টটা আছে, সেই সল্টটাও কিন্তু উপরের দিকে উঠে আসতেছে। এবং হ্যালো, হ্যাঁ, বাসায়, আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ, আপনাদের সায়েন্স স্যার ফোন দিছিল, সব খুলনাতে আসছে আজকে, এই কারণে বিশেষ পরীক্ষা দিচ্ছে তো অনেকে, এই জন্য আসছে খুলনাতে। ফোন দিছে, সেলটা নাও আসছে, ইয়াসিনের কথা আসছে, যাবো 4টার দিকে। শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। দেখেন এখানে বলতেছে যে হচ্ছে আমাদের যে বলতেছিল যে হচ্ছে আমাদের এই ক্যাপিলারি ফ্রিঞ্জটা থাকার কারণে, ক্যাপিলারি ফ্রিঞ্জে থাকার কারণে আমাদের পানিটা হচ্ছে কন্টিনিউয়াসলি আমাদের ক্যাপিলারির মাধ্যমে ইভাপোরেটেড হচ্ছে, এবং ইভাপোরেটেড হওয়ার কারণে পানিটা কন্টিনিউয়াসলি আমাদের আপওয়ার্ড ফ্লো হচ্ছে পানির একটা, এবং সেটা হচ্ছে আমাদের সার্ফেসের উপরে চলে আসতেছে। এবং এই আপওয়ার্ড ফ্লো পানির সাথে সাথে সয়েলের ভিতরে, সরি, পানিতে যে সল্টটা আছে থাকে, সেই সল্টটাও হচ্ছে আমাদের সার্ফেসে চলে আসতেছে। এবং এই সল্টটা সার্ফেসে চলে আসার কারণে রেজাল্টিং ইন দ্য ডিপোজিশন অফ সল্টস ইন দ্য রুট জোন অফ দ্য ক্রপের রুট জোনে হচ্ছে আমাদের এই সল্টের ডিপোজিশন হচ্ছে। এবং এবং দ্য কনসেন্ট্রেশন অফ দিস অ্যালকালি সল্টস প্রেজেন্ট ইন দ্য রুট জোন অফ দ্য ক্রপস হ্যাজ এ করোডিং ইফেক্ট অন দ্য রুটস। যে বলতেছে এই যে অ্যালকালি সল্ট যেটা আছে, অ্যালকালাইন সল্ট যেটা প্রেজেন্ট মানে রুট জোনে ডিপোজিশন হচ্ছে, এই ডিপোজিশন হওয়ার কারণে আমাদের ওখানে করোশন ঘটাচ্ছে রুটে। এবং এই করোশন ঘটানোর কারণে আমাদের অসমোটিক অ্যাক্টিভিটিটাকে বৃদ্ধি করতেছে, কমাই দিচ্ছে। দেখেন বলতেছে হুইচ রিডিউসেস দ্য অসমোটিক অ্যাক্টিভিটি অফ দ্য প্লান্টস অ্যান্ড সেক্স দ্য প্লান্ট গ্রোথ অ্যান্ড দ্য প্লান্ট আলটিমেটলি ফেডস অ্যাওয়ে। অর্থাৎ বলতেছে যে হচ্ছে আমাদের প্লান্টের যে গ্রোথটা, সেই গ্রোথটাকে কিন্তু সে একটা জায়গায় স্থির অবস্থাতে রেখে দিচ্ছে। এবং এই যে সয়েলটা, এই যে প্রক্রিয়ার মাধ্যমে ঘটলো, এই যে সয়েলটা, এই সয়েলটাকে বলা হচ্ছে স্যালাইন সয়েল।
এবং বলতেছি যে উপরের যে আমাদের ডিসকাশন, এই ডিসকাশন থেকে আমরা সহজেই বলতে পারি বা এটা প্রতীয়মান হয় যে যে আমাদের ওয়াটার লগিং আলটিমেটলি আমাদের স্যালিনিটিকে বৃদ্ধি করে বা ত্বরান্বিত করে, এবং যেটা সর্বশেষ ফল হচ্ছে আমাদের ক্রপের ইল্ডিংটা রিডিউস হয়ে যায়। এবং এর কারণে দেখেন বলতেছে যে হচ্ছে ফর দিস রিজন স্যালিনিটি অ্যান্ড ওয়াটার লগিং আর ট্রিটেড অ্যাজ এ টুইন প্রবলেম under the head salinity and water logging. Whenever there is a water logging, salinity is a must. অর্থাৎ বলতেছে যেখানে ওয়াটার লগিং আছে স্যালিনিটি সেখানে অবশ্যই থাকবে। এরপরে এখানে বলতেছে যে কজেস অফ ওয়াটার লগিং কি কারণে হতে পারে। এখানে প্রথমে বলতেছে এক নম্বরে ওভার অ্যান্ড ইন্টেন্সিভ ইরিগেশন, অর্থাৎ যদি আমাদের ইরিগেশনের পরিমাণটা অনেক বেশি হয় সে কারণে হতে পারে। 2 নম্বরে বলতেছে, আমি আর ব্যাখ্যাতে গেলাম না, এগুলো খুব সিম্পল ব্যাখ্যাগুলা। তারপরে বলতেছে সিপেজ অফ ওয়াটার ফ্রম দ্য অ্যাডজয়নিং হাইল্যান্ড, যে আপনি যে ল্যান্ডটাতে করতেছেন, দেখা যায় কাল্টিভেশনটা করতেছেন, তার পাশে একটা হাইল্যান্ড আছে এবং এই হাইল্যান্ড থেকে পানিটা এসে আপনার এই লো ল্যান্ডে এসে যদি জমা হয়। এরপরে সিপেজ অফ ওয়াটার থ্রু দ্য ক্যানেল থেকে যদি পানি এসে আমাদের সিপেজ হয়ে যদি পানি আসে, এই কারণে হতে পারে। এরপরে ইমপারভিয়াস অবস্ট্রাকশন, যদি যদি থাকে, যেমন এখানে বলতেছে দেখেন ওয়াটার সিপিং বিলো দ্য সয়েল মুভস হরাইজন্টালি বাট মে ফাইন্ড অ্যান ইমপারভিয়াস অবস্ট্রাকশন কজিং দ্য রাইজ অফ ওয়াটার টেবল অন দ্য আপস্ট্রিম সাইড অফ দ্য অবস্ট্রাকশন। অর্থাৎ বলতে চাচ্ছে যে আমাদের কোনো একটা অবস্ট্রাকশনের কারণে দেখা গেল যে পানিটা আমাদের আটকে আছে, পানিটা হচ্ছে আমাদের আপস্ট্রিম থেকে ডাউন স্ট্রিমের দিকে যাইতে পারতেছে না, এই কারণেও আমাদের ওয়াটার লগিং হতে পারে। এরপরে ইনঅ্যাডিকুয়েট ন্যাচারাল ড্রেনেজ, যদি হচ্ছে আমাদের ন্যাচারাল ড্রেনেজটা যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে। এরপরে ইনঅ্যাডিকুয়েট সারফেস ড্রেনেজটাও যদি অপর্যাপ্ত হয়। এরপরে এক্সেসিভ রেইন যদি হয় সেক্ষেত্রে ওয়াটার লগিং হতে পারে। এরপরে সাবমার্জেন্স ডিউ টু ফ্লাডের কারণে যদি সাবমার্জেন্স হয় সেটাও হতে পারে। এরপরে ইরেগুলার অর ফ্লাড টোপোগ্রাফি, যদি হচ্ছে ইরেগুলার অথবা ফ্লাড যদি টোপোগ্রাফি হয় অর্থাৎ সেক্ষেত্রেও আমাদের এই যে ওয়াটার লগিংটা হতে পারে। এবং এই যে কারণগুলো এখানে দেখেন হচ্ছে আমাদের 8-9টা কারণের কথা বলা আছে, এর কিন্তু সবই আমরা পরিচিত, এটা নিয়ে আসলে ব্যাখ্যা করা তেমন কিছু নয়, আপনারা সবই বুঝতেছেন যে আসলে কোনটা কি। ন্যাচারাল ড্রেনেজ যদি না থাকে এটা আমরা বুঝতেছি, সারফেস ড্রেনেজ যদি না থাকে, এক্সেসিভ রেইন যদি হয়, এরপরে বন্যার কারণে যদি প্লাবিত হয়ে যায়, হ্যাঁ, যদি ডুবে থাকে, এরপর যদি ফ্লাড টোপোগ্রাফি হয়, অর্থাৎ যদি ফ্লাড হয় ড্রেনেজটা তখন খুব পুয়ার হয়, এই কারণে হতে পারে। ঠিক আছে, এরপরে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি, ওয়াটার লগিংকে কিভাবে কন্ট্রোল করতে পারি, সেক্ষেত্রে দেখেন সেই জন্য আমাদের এখানে বলতেছে যে it is evident that water logging can be controlled only if the quantity of water into the soil below is checked and reduced। অর্থাৎ যে বলতেছে ওয়াটার লগিং আমরা কন্ট্রোল করতে পারবো অনলি ইফ দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার ইনটু দ্য সয়েল বিলো ইজ চেকড অ্যান্ড রিডিউসড। অর্থাৎ আমরা যদি ওয়াটার কোয়ান্টিটিটাকে যদি আমরা করতে পারি, চেক করতে পারি, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের রিডিউস করা সম্ভব এই ওয়াটার লগিং। টু অ্যাচিভ দিস দ্য ইনফ্লো অফ ওয়াটার ইনটু দ্য আন্ডারগ্রাউন্ড রিজার্ভার শুড বি রিডিউসড and the outflow from this reservoir should be increased as to keep the highest position of water level at least about 3 meter below the ground surface। অর্থাৎ বলতেছে যে হচ্ছে আমাদের ইনফ্লো এবং আউটফ্লো যে রিজার্ভার আছে, অর্থাৎ যেখান থেকে আমরা পানিটা পাচ্ছি, এটাকে এমনভাবে আমাদের রাখতে হবে যাতে হচ্ছে আমাদের হাইয়েস্ট যে ওয়াটার টেবল পজিশন আছে, এই হাইয়েস্ট ওয়াটার টেবল পজিশন যাতে অ্যাটলিস্ট হচ্ছে আমাদের 3 মিটার বিলো থাকে গ্রাউন্ড সার্ফেসে। এরপরে আরও এটা ছাড়াও আমরা বেশ কিছু মেজার নিতে পারি, যার 1 নম্বরে বলতেছে লাইনিং অফ ক্যানেলস অ্যান্ড ওয়াটার কোর্সেস। ক্যানেল লাইনিং এবং হচ্ছে ওয়াটার কোর্সের লাইনিং এর মাধ্যমে আমরা হচ্ছে করতে পারি। যেমন কিভাবে লাইনিং বলতে কি বোঝাচ্ছে দেখেন, বলতেছে অ্যাটেম্প শুড বি মেড টু রিডিউস দ্য সিপেজ অফ ওয়াটার ফ্রম দ্য ক্যানেলস অ্যান্ড ওয়াটার কোর্সেস। অর্থাৎ পানির যে ওয়াটার কোর্সটা আছে এবং যে ক্যানেল আছে, আমাদের এখান থেকে যাতে সিপেজ না হয় সেটা আমাদের এনশিওর করতে হবে, অর্থাৎ পানিটা চুয়ে চুয়ে যাতে বের হয়ে না যায়। এবং এটা হচ্ছে আমরা ওয়াটার লাইনিং এর মাধ্যমে করতে পারি, লাইনিং এর মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি। এবং এইটাই হচ্ছে আমাদের ভেরি ইফেক্টিভ মেথড, একটা ভেরি ইফেক্টিভ মেথড টু কন্ট্রোল ওয়াটার লগিং কন্ট্রোল করার আমার বেশ মানে কার্যকরী একটা
মেথড। এরপর রিডিউসিং দ্য ইন্টেন্সিটি অফ ইরিগেশন, এবং যেখানে দেখা যাচ্ছে যে আমাদের ওয়াটার লগিং হওয়ার পসিবিলিটি আছে সেখানে আমরা কি করতে পারি যে ইরিগেশনের ইন্টেন্সিটিটাকে কমায় দিতে পারি। এরপরে বাই ইন্ট্রোডিউসিং ক্রপ রোটেশন, অর্থাৎ সব সিজনে একই ক্রপ চাষ না করে আমরা কি করতে পারি যে ভিন্ন ভিন্ন ক্রপ চাষাবাদ করতে পারি, করে সেক্ষেত্রেও আমরা এই প্রবলেমকে কমাইতে পারি। এরপরে বাই অপটিমাম ইউজ অফ ওয়াটার, অপটিমাম ইউজের মাধ্যমে, এটা আর বলার কিছু নাই, যে আমার যতটুকু লাগবে ঠিক ততটুকুই ব্যবহার করা, বেস্ট প্রোডাক্টিভিটি বা বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আমাদের অপটিমাম ইউজটা করতে হবে ওয়াটারের। এরপরে বাই প্রোভাইডিং ইন্টারসেপ্টিং ড্রেনস, অর্থাৎ হচ্ছে ড্রেনটা দিয়ে আপনারা দেখবেন যে হচ্ছে ড্রেন থাকে আমাদের যে চাষাবাদগুলো করে ওখানে দেখে ড্রেন থাকে, ওই ড্রেনগুলোর মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। এরপরে ইফিসিয়েন্ট ড্রেনেজ সিস্টেম ডিজাইনের মাধ্যমে, যাতে হচ্ছে আমাদের দেখা গেল একটা বন্যা হইলো বা এক্সেস যে ইরিগেশন ওয়াটারটা আছে ওই ওয়াটারটা যাতে কোনো একটা জায়গায় গিয়ে জমা হতে পারে, সেই সিস্টেম যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেখা যাবে যে আমাদের ওয়াটার লগিং হওয়ার পসিবিলিটিটা কমে যাবে। যেমন একটা বন্যা হইলো, দেখা গেলো বন্যার কারণে আপনার ইরিগেশন ল্যান্ডটা প্লাবিত হয়ে গেল, কিন্তু যদি আপনার একটা প্রপার ড্রেনেজ সিস্টেম ডিজাইন করা থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে আমাদের এই সমস্যাটা হবে না, পানিটা সহজেই নেমে যাবে। এরপরে বাই ইমপ্রুভিং দ্য ন্যাচারাল ড্রেনেজ অফ দ্য এরিয়া, ন্যাচারাল যে ড্রেনেজগুলো থাকে আমাদের সেই ড্রেনেজগুলোকে ইমপ্রুভ করতে পারি আমরা। যেমন এখানে বলতেছে দেখেন, বাই রিমুভিং বুশেস, জঙ্গল, ফরেস্ট এক্সেট্রা, এবং ইমপ্রুভ দ্য স্লোপস অফ দ্য ন্যাচারাল ড্রেনেজ লাইন, অর্থাৎ দেখা গেল যে অনেক সময় যে আমাদের ঘাসে ভরে থাকে, হ্যাঁ, বা জঙ্গল বা ফরেস্ট এগুলো থাকে, এগুলোকে আমরা ক্লিন করার মাধ্যমে, এগুলো রিমুভ করার মাধ্যমে আমরা অবস্ট্রাকশনগুলোকে কী করতে সরাই দিলে আমার পানিটা সহজে আমাদের ড্রেনেজে আমাদের ওয়াটার কোর্সে চলে যাবে। এরপরে যেটা আছে দেখেন, বলতে বাই কনজাম্পটিভ ইউজ অফ সারফেস অ্যান্ড সাবসারফেস ওয়াটার। কনজাম্পটিভ ইউজ কি জিনিস, আমরা আমাদের ইরিগেশন ইঞ্জিনিয়ারিং যেটা সম্ভবত আপনাদের পড়াচ্ছে ওখানে দেখবেন যে কনজাম্পটিভ ইউজ পড়াচ্ছে, এবং এখানে বলতেছে দেখেন, দ্য ইন্ট্রোডাকশন অফ লিফট ইরিগেশন টু ইউটিলাইজ গ্রাউন্ড ওয়াটার হেল্পস ইন লোয়ারিং দ্য ওয়াটার টেবল ইন এ ক্যানেল ইরিগেটেড এরিয়া হোয়ার ওয়াটার টেবল টেন্ডস টু গো আপ। অর্থাৎ যেখানে আমাদের এরকম টেন্ডেন্সিটা আছে যে হচ্ছে ওয়াটার টেবলটা হচ্ছে হাই হওয়ার পসিবিলিটি আছে, সেক্ষেত্রে আমরা লিফট ইরিগেশন করতে পারি, যাতে হচ্ছে আমাদের গ্রাউন্ড ওয়াটারটা হচ্ছে ডাউন হয় বা লোয়ার হয়। লিফট ইরিগেশন মিনস হচ্ছে আপনি যেখানে চাষাবাদটা করতেছেন ওইখানে গ্রাউন্ডের যে পানিটা আছে ওই পানিটা হচ্ছে ব্যবহার করা। এরপরে দেখেন এখানে বলতেছে পরের যে পার্টটা ছিল সেটা বলতেছে রিক্লামেশন অফ স্যালাইন অ্যান্ড অ্যালকালাইন ল্যান্ড। এবং প্রথমে আসেন যে ল্যান্ড রিক্লামেশন কী জিনিস, বলতেছে দেখেন, ল্যান্ড রিক্লামেশন ইজ এ প্রসেস বাই হুইচ অ্যান আনকালচারেবল ল্যান্ড ইজ মেড ফিট ফর কাল্টিভেশন। অর্থাৎ একটা হচ্ছে আমাদের আনকালচারেবল ল্যান্ড যদি থাকে সেই ল্যান্ডটাকে হচ্ছে কাল্টিভেশনের জন্য ফিট করার যে প্রক্রিয়া সেটাকেই বলা হচ্ছে ল্যান্ড রিক্লামেশন। এখানে স্যালাইন অ্যান্ড ওয়াটারলগ ল্যান্ডস গিভ ভেরি লেস ক্রপ ইল্ডস অ্যান্ড দেয়ারফর অলমোস্ট আনফিট ফর কাল্টিভেশন। অর্থাৎ যেখানে হচ্ছে আমাদের স্যালাইন সয়েল বা ওয়াটার লগিং থাকে সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে ক্রপের ইল্ডিংটা খুবই কম হয়, অর্থাৎ আমাদের উৎপাদনটা খুবই কম হয়। তো আমরা যেটা করতে পারি যে এবং বলতেছে কি যে এই যে ল্যান্ডগুলো স্যালাইন এবং ওয়াটার লগিং যে ল্যান্ডগুলো, এই ল্যান্ডগুলো হচ্ছে কাল্টিভেশনের জন্য আমাদের অলমোস্ট আনফিট থাকে, আনলেস দে আর রিক্লেইমড, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তাদের রিক্লেম না করা হয় ততক্ষণ পর্যন্ত দেখা যায় যে এরা হচ্ছে আমাদের থেকে যায়, আনফিট থেকে যায়। রিক্লামেশন মানে কিন্তু হচ্ছে উদ্ধার বা পুনরুদ্ধার, যে পুনরুদ্ধার করা। এবং এখানে বলতেছে before summarizing the remedies for reclaiming such lands, we shall first review the process whereby a land becomes saline or in extreme cases alkaline। অর্থাৎ বলতেছে আমাদের এখানে
রেমিডিগুলো সামারাইজ করার আগে যে প্রথমে আমাদের যে পুরো প্রসেসটা, কিভাবে একটা ল্যান্ড বিকাম স্যালাইন হচ্ছে বা হচ্ছে আমাদের এক্সট্রিম কেসেস অ্যালকালাইন হচ্ছে, সেটা কিভাবে ঘটতেছে সেই সম্বন্ধে আগে একটু জানার কথা এরা এখানে বলতেছে। এবং এখানে দেখেন বলতেছে এভরি এগ্রিকালচারাল সয়েল কন্টেইনস সার্টেন মিনারেল সল্ট ইন ইট। যে এগ্রিকালচারাল সয়েল যেটা আছে আমাদের চাষাবাদের জন্য সয়েলটা আছে, এখানে কিছু হচ্ছে প্রতিটা সয়েলের একটা নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট পরিমাণ না, অবশ্যই কিছু না কিছু আমাদের কি থাকে সেখানে মিনারেল সল্ট থাকে। এবং এর ভিতরে কি থাকে যে হচ্ছে কিছু সল্ট বা কিছু লবণ হচ্ছে আমাদের বেনিফিশিয়াল ফর প্লান্টস অ্যাজ দে প্রোভাইড প্লান্ট ফুডস। যে এখানে কিছু কিছু লবণ আমাদের প্লান্টের জন্য উপকারী থাকে, কারণ সেখান থেকে কি হয়, আমার প্লান্ট হচ্ছে খাদ্য গ্রহণ করে। এবং কিছু কিছু সল্ট হচ্ছে আমাদের ইনজুরিয়াস টু দ্য প্লান্ট গ্রোথের জন্য আমাদের ভালো না। এবং যে লবণগুলো হচ্ছে আমাদের ইনজুরিয়াস বা ক্ষতিকর, সেগুলোকেই বলা হয় হচ্ছে আমাদের অ্যালকালি সল্ট। যেমন এখানে অ্যালকালি সল্ট বলতেছে যে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড, এগুলোকে বলা হয় হচ্ছে আমাদের অ্যালকালি সল্ট, এবং এগুলো হচ্ছে আমাদের চাষ ফসলের জন্য ক্ষতিকর। এবং সোডিয়াম কার্বনেট যেটা বা ব্ল্যাক অ্যালকালি, সোডিয়াম কার্বনেটের আরেকটা নাম হচ্ছে ব্ল্যাক অ্যালকালি, এটা বলতেছে ইজ দ্য মোস্ট হার্মফুল। এবং সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে লিস্ট হার্মফুল। সব থেকে বেশি ক্ষতিকর হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেট, এবং সব থেকে কম ক্ষতিকর হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড। এবং এই যে লবণগুলো দেখেন বলতেছে সলিউবল ইন ওয়াটার, ওয়াটারের সাথে কি আমাদের দ্রবণীয়। এবং যখন হচ্ছে ওয়াটার টেবলটা আমার রাইজ করতেছে, দেখেন বলতেছে ইফ দ্য ওয়াটার টেবল রাইজেস আপ অর ইফ দ্য প্লান্টস রুটস হ্যাপেন টু কাম উইদিন দ্য ক্যাপিলারি ফ্রিঞ্জ, ওয়াটার ফ্রম দ্য ওয়াটার টেবল স্টার্টস ফ্লোয়িং আপওয়ার্ড। অর্থাৎ একটু আগে যে কথাটা আমরা আলোচনা করলাম বা আমরা পড়লাম, সেটাই আবার এখানে বলতেছে যে এই লবণগুলো হচ্ছে আমার পানিতে দ্রবণীয় থাকে। তো যখন ওয়াটার টেবলটা আমার রাইজ আপ হয় বা হচ্ছে আমাদের রুটে চলে আসে, তখন হচ্ছে আমাদের বা ক্যাপিলারি ফ্রিঞ্জের মধ্যে চলে আসে, তখন এই ওয়াটার টেবলটা আমাদের ফ্লোয়িং আপওয়ার্ডের দিকে ফ্লো হতে থাকে। এবং এর সাথে সাথে আমাদের এই লবণগুলোও কি হয় যে উপরের দিকে চলে আসে এবং প্লান্টের রুটে যে জমা হয়। আহ, এবং এটাকেই বলা হচ্ছে দিস ফেনোমেনন অফ সল্টস কামিং আপ ইন সলিউশন অ্যান্ড ফর্মিং এ থিন ক্রাস্ট অন দ্য সারফেস আফটার দ্য ইভাপোরেশন অফ ওয়াটার ইজ কল্ড ইফ্লোসেন্স বা ইফ্লোরোসেন্স। আমরা হচ্ছে কংক্রিটিংয়ে পড়ছি, কংক্রিট টেকনোলজিতে, বা আমাদের যে কংক্রিট যে চ্যাপ্টারটা আছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, আমরা ওখানে পড়ছি এই যে ইটের সারফেসে যে লবণটা বের হয়ে আসে, লবণ আসে সাদা সাদা। তো এখানেও ওই যে লবণের কথাটাই বলতেছে, লবণ উপরের দিকে উঠে আসে। এবং একটু আগে যেটা বলছিল যে অসমোটিক যে অ্যাক্টিভিটি আছে, সেটাকে হচ্ছে অ্যাফেক্ট করে, এখানেও সেটাই আমাদের এখানে বলা আছে। এবং এই ফিগার দিয়ে এখানে দেখেন দেখানো আছে যে প্লান্টের রুট এটা, এবং হচ্ছে সল্ট ওয়াটার, পিওর ওয়াটার দেখানো আছে। এই যে আমাদের জলাবদ্ধ থাকার কারণে দেখা যায় হচ্ছে আমাদের এই যে পিওর ওয়াটার যেটা আছে, এখানে দেখেন বলতেছে পিওর ওয়াটার ফ্রম ইনসাইড দ্য রুটস উইল স্টার্ট ফ্লোয়িং টুয়ার্ডস দ্য সল্ট সলিউশন। এখান থেকে হচ্ছে আমাদের পিওর ওয়াটার ছিল, সেই পিওর ওয়াটারটা সল্ট সলিউশনের দিকে, চারপাশে সল্ট ওয়াটার থাকার কারণে এই ওয়াটার দিকে হচ্ছে আমাদের ফ্লো হওয়া শুরু করে দেয়। এবং এই যে প্যারাটা আমরা এই প্যারা প্লাস এই প্যারাটা আমি পড়লাম না, এখানে বলতেছে দেখেন সাস এ সল্ট এফেক্টেড সয়েল ইজ আনপ্রোডাক্টিভ অ্যান্ড ইজ নোন অ্যাজ স্যালাইন সয়েল। যে এই যে লবণ যেটা থাকে, এই লবণ আক্রান্ত যে সয়েলটা, এটাকে বলা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের আনপ্রোডাক্টিভ হয়, এবং এটাকে বলা হচ্ছে সেই স্যালাইন সয়েল। এবং এই সল্ট ফ্লোরোসেন্স যেটা একটু আগে আমরা দেখলাম, এটা যদি আমাদের লঙ্গার পিরিয়ড বা লার্জার পিরিয়ড ধরে কন্টিনিউ করে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে বেজ এক্সচেঞ্জ রিয়াকশন সেটস আপ, পার্টিকুলারলি ইফ দ্য সয়েল ইজ ক্লেই। যদি ক্লেই সয়েল হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের বেজ এক্সচেঞ্জ রিয়াকশন শুরু হয়ে যায়। এবং এখানে বলতেছে দেখেন দ্য রিক্লেমেশন অফ অ্যালকালাইন ল্যান্ডস ইজ মোর ডিফিকাল্ট। অর্থাৎ হচ্ছে অ্যালকালাইন যদি কোনো ল্যান্ড থাকে, তাহলে সেই ল্যান্ডটাকে পুনরুদ্ধার করা আমাদের স্যালাইনের থেকে সব থেকে মানে ডিফিকাল্ট। অর্থাৎ স্যালাইন সয়েল যতটা
না সহজে উদ্ধার করা যায়, তার থেকে মানে ফার ডিফিকাল্ট হচ্ছে এই অ্যালকালাইন সল্ট যদি থাকে সেই সল্টটাকে হচ্ছে সয়েল থাকে সেই সয়েলটাকে রিক্লেম করা। এবং এখানে বলতেছে যে কিভাবে আপনি রিক্লেম করবেন বা উদ্ধার করবেন সেই সম্বন্ধে লাস্ট প্যারাটাতে বলতেছে রিক্লেমেশন অফ সল্ট অ্যাফেক্টেড ল্যান্ড, ইট ইজ এভিডেন্ট ফ্রম দ্য অ্যাবাভ ডিসকাশন দ্যাট এফ্লোরেসেন্স ক্যান বি অ্যাভয়েডেড ইফ দ্য ওয়াটার টেবল ইজ মেনটেন সাফিসিয়েন্টলি অ্যাবাউট 3 মিটার। অর্থাৎ ওয়াটার টেবলটাকে যদি আমরা সঠিকভাবে মেনটেন করতে পারি তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই যে ইফ্লোরেসেন্স যেটা অর্থাৎ লবণ যে উপরে চলে আসতেছে সারফেসে চলে আসতেছে বা রুট জোনে যাচ্ছে এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। কি থাকবে অ্যাবাউট 3 মিটার, যে রুট সিস্টেম যেটা আছে রুট সিস্টেমের মোটামুটি 3 মিটার নিচে যদি থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা মেনটেন করা সম্ভব। যদি 3 মিটার নিচে থাকে দেখেন সেক্ষেত্রে কী ঘটবে বলতেছে, সো দ্যাট দ্য ক্যাপিলারি ওয়াটার ইজ নট এবল টু রিচ দ্য রুট জোন অফ দ্য প্লান্ট। অর্থাৎ ক্যাপিলারি ওয়াটারটা হচ্ছে 3 মিটার নিচে থাকলে গ্রাউন্ড ওয়াটার টেবলটা, তাহলে সেক্ষেত্রে পানিটা উপরের দিকে উঠে আসতে পারে না ক্যাপিলারিটির মাধ্যমে। এবং এখানে বলতেছে হেন্স অল দোজ মেজার্স হুইচ আর সাজেস্টেড ফর প্রিভেন্টিং ওয়াটার লগিং হোল্ড গুড ফর প্রিভেন্টিং স্যালিনিটি অফ ল্যান্ডস অলসো। অর্থাৎ আমরা একটু আগে যেটা দেখলাম যে হচ্ছে ওয়াটার লগিং আমরা যে সমস্ত এর মাধ্যম দিয়ে প্রিভেন্ট করতে পারি ঠিক সেম মেজারগুলো যদি আমরা এই এখানেও যদি অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে আমাদের স্যালিনিটিটাও হচ্ছে কমানো বা রিডিউস করা পসিবল হবে। এবং আরো বলতেছে an efficient drainage system consisting of surface drains as well as subsurface drains must be provided in order to control and lower the water table in saline lands। অর্থাৎ বলতেছে যে আমাদের যদি একটা এফিসিয়েন্ট ড্রেনেজ সিস্টেম আমরা ডিজাইন করতে পারি যেখানে হচ্ছে আমাদের সেটা সাবসারফেস সয়েল যেটা আছে বা সারফেস ড্রেন যেটা আছে, সারফেস ড্রেন অ্যাজ ওয়েল অ্যাজ সাবসারফেস ড্রেন, অর্থাৎ দুইটাকে যেই আমরা যদি কন্ট্রোল করতে পারি দুইটাকে ড্রেনের মাধ্যম দিয়ে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা অনেকাংশে এই স্যালাইন ল্যান্ডটাকে রিক্লেম করতে পারবো বা স্যালাইনিটিটাকে কন্ট্রোল করতে পারবো। এবং এখানে বলতেছে দেখেন আফটার দ্য হাই ওয়াটার টেবল হ্যাজ বিন লোয়ার্ড বাই সুইটেবল ড্রেনেজ দ্য সয়েল ইজ ফ্রিড ফ্রম দ্য এক্সিস্টিং সল্টস বাই প্রসেস কল্ড লিচিং। অর্থাৎ বলতেছে যে আমরা এই যে ওয়াটার টেবলটাকে হচ্ছে লোয়ার করলাম, এই ওয়াটার টেবল লোয়ার করার পরে আমাদের যে আছে যে সয়েলটা আছে স্যালাইন যে সয়েলটা আছে এই স্যালাইন সয়েলকে বিমুক্ত করার যে উপায়টা সেটাকে বলা হচ্ছে বা নিষ্কৃত করার যে উপায়টা সেটাকে বলা হচ্ছে লিচিং। অর্থাৎ স্যালাইনিটি থেকে মুক্ত করার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে লিচিং। অর্থাৎ লিচিং এর মাধ্যমে আমরা এই যে স্যালাইন ল্যান্ড আছে সেই স্যালাইন ল্যান্ডে যে সল্ট আছে সেই সল্টটাকে আমরা করতে পারি, ফ্রিড করতে পারি, মানে মুক্ত করতে পারি, বিমুক্ত করতে পারি বা নিষ্কৃতি দিতে পারি। তো আমরা নেক্সট ক্লাসে এই যে লিচিং লিচিং কীভাবে লিচিং রিকোয়ারমেন্ট কী জিনিস এবং এই সম্বলিত কিছু ম্যাথও আছে, আমরা সেটা নেক্সট ক্লাসে দেখবো, আজকে আর দেখবো না। দেখেন কিছু ইকুয়েশন টান আছে, এগুলো দিয়ে কিছু ম্যাথ আছে, এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। স্যার এই ফাইলটাতে আমাদের দেওয়ার এটা দিই না স্যার? আচ্ছা এটা দিয়ে দিচ্ছি আমি। এবং আপনাদের সম্ভবত এই যে একটা ভিডিও দেওয়ার কথা ছিল, ভিডিও দিয়ে ক্লাস নেওয়ারও কথা ছিল আমার মনে আছে। জি স্যার। করতে পারি নাই এখনো, মানে রেডি করতে পারি নাই, রেডি করে হয়তো বা এই নেক্সট ক্লাস যেটা আছে নেক্সট ক্লাসের পরের ক্লাসে হয়তো আপনাদের এই ভিডিওটা দিয়ে হচ্ছে ক্লাস নেব, সমস্যা নেই, ঠিক আছে। আর আমি এটা আপনাদের দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে।